যে 1 কোটি টাকা লাগাবো, ডুবে যাবে না তো? আমি পারবো তো? এক ভুল বারবার করছিস না তো? ও লোক তখন ইনকাম করতো 15 লাখ টাকা পার মান্থ। নেগেটিভ কথা ভালো জিনিস না তো। 9টা বছর আমি ফেল করেছি, আর আমি লসই কর। 3টে জিনিস সেম রাখতে হয়। কি বলেছিলাম? ওসব ছাড়, একটা কাজ করা যায়, পাইপলাইন বানাই, কম্পিটিশন করতে হবে নিজের সাথে। তখন আসল পান্ডাকে তুই ন্যাকামো তুই করছিস। বাবা মা চায় ভাই আমার ছেলে মেয়েদের ভালো থাকুক, শালা আর কিছু চায় না বাবা মা। তো আজকের কোশ্চেন হচ্ছে হাউ টু বি কনসিস্টেন্ট উইদাউট রেজাল্ট। মানে বাংলায় বোঝায় কোন কি প্রশ্ন? মানে আমি কেমন করে মানে কোনো যেটা আমি চাইছি, যে রেজাল্টটা বা যে ফলটা আমি চাইছি সেটা হচ্ছে না, তারপরেও সেটাকে তার উপর লেগে থাকবো কি করে। মানে অনেক সময় হয় যে আমি যেমন এডিটিং সেক্টরে, যে আমি চাইছি এরকম ভাবে এডিটিংটা হোক বা এরকম রেজাল্ট আসুক, কিন্তু আমি পাচ্ছি না। তারপরেও আমি ওইটাই যে না, ওটাকে আমি ঠিক করে করব, বা অতটা না করতে পারলে আমি যতটা চাইছি ফল, হ্যাঁ, মোটিভেশন ধরে রাখবো কি করে। ফান্ডামেন্টালি রং কোশ্চেন। মোটিভেশন আবার কি জিনিস? মানে মোটিভেশন লাগবে কেন? কোনো একটা কাজ আমি করছি, হ্যাঁ, সেটা যদি ভুল হয়, মানে ভুল হতে থাকছে, কন্টিনিউ ভুল হচ্ছে, যেটা আমি চাইছি। তাহলে সমস্যা কোথায়? ভুল তো হতেই থাকে, তাহলে প্রবলেমটা কোথায়? তো খারাপ জিনিস তো না ভুল হওয়া। বাট ফান্ডামেন্টাল কোশ্চেন হচ্ছে, দেখ, ভুল করা খারাপ জিনিস না, সে এনি ফিল্ড হতে পারে। বাট প্রশ্ন হচ্ছে, এক ভুল বারবার করছিস না তো? একটা মানুষের ভিতরে 3 ধরনের ক্যাটাগরি পাওয়া যায় আমাদের, রাইট? একটা বলি অ্যাভারেজ, দ্য অ্যাভারেজ পিপল। আর একটা হলো গুড পিপল, মানে ভালো। আর একটা হচ্ছে গ্রেট পিপল। 3 ধরনের মেন টাইপ। তাহলে কি পাওয়া গেল? একটা হচ্ছে অ্যাভারেজ, একটা হচ্ছে গুড, আর একটা হচ্ছে গ্রেট। বাট ডিফারেন্সটা কি? এটা তো বুঝতে পারি যে ভুল করা কোনো খারাপ জিনিস নয়, যে কিন্তু এক ভুল বারবার করা খারাপ জিনিস। এবার এই 3 ডিফারেন্স আছে, যে ডিফারেন্স বিটুইন কি অ্যাভারেজ পিপল, গুড পিপল আর গ্রেট পিপল। যারা যে আমরা অ্যাভারেজ বলি, তারা দেখবি সেম মিস্টেক বারবার করে, ঠিক আছে? এরা হচ্ছে অ্যাভারেজ লোক হয়। যাদেরকে আমরা সাধারণ পাবলিক বলি, এরা বেশি ভাবে না, ওরা একই ভুল বারবার করে, রেকটিফাই করার চেষ্টাও করে না। যারা গুড পিপল হয়, তারা সেম ভুল করে, বাট বেশ কয়েকদিনের গ্যাপে গ্যাপে করে, ঠিক আছে? তারা গুড। আর যারা বহুত দিন গ্যাপ নেয়, মানে অনেক দিন গ্যাপ নেয় সেম মিস্টেকে, তারা হচ্ছে গ্রেট পিপল। গ্যাপ কেন নেয়? কারণ হচ্ছে তারা জানে যে এই ভুলটা করলাম, কেন এই ভুলটা হলো, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেকটিফাই। বাট প্রশ্ন হচ্ছে, তুই কি সেটা করছিস? দেখা যাচ্ছে আমি কোনো একটা কাজ করতে বসলাম, আমার ভুল হলো, এটা কোনো খারাপ জিনিস নয় প্রথমত। আর একটা জিনিস মাথায় রাখবি, সেলফ ডাউট কোনো খারাপ জিনিস নয়, যে আমি কি এটা পারবো, আমাদের আদৌ কি এটা সম্ভব। এটা খারাপ জিনিস কেন? দেখা যাচ্ছে আমরা বিজনেস করতে নামছি, যে 1 কোটি টাকা লাগাবো বা 1 লাখ টাকা লাগাবো বা 10,000 টাকা লাগাবো, ডুবে যাবে না তো? আমি পারবো তো? ইটস এ গুড থিং, এটা তোকে অনেক কিছু শেখায়। বাট বারবার নয়। নেগেটিভ থিং ভালো জিনিস না, কিন্তু দুটো জিনিস কিন্তু আলাদা। মানে এটা তো বুঝতে হবে, এটা তোর ইম্পর্টেন্ট টপিক তোর আলোচনার ভিতরে, যে একটা হচ্ছে নেগেটিভ টক আর একটা সেলফ ডাউট। নেগেটিভ মানে আমার দ্বারা হবে না, ঠিক আছে, আমার দ্বারা হবে না, এটা হচ্ছে নেগেটিভ টক। আর আমি কি পারবো, এতে কি হয়, তুই ফাইন্ড আউট দ্য ওয়ে, মানে তুই ওয়ে চেষ্টা করিস যে কিভাবে এটা ঠিক করবো, ঠিক করবো না। আর যে আমার দ্বারা হবে না, তার মানে কি ব্রেন মেনে নিলেও হবে না, নেগেটিভ টক। নেগেটিভ কথা ভালো জিনিস না, কিন্তু সেলফ ডাউট ভালো জিনিস। তুই যখন বারবার বলছিস পারছি না পারছি না, বাট প্রশ্ন হচ্ছে, ফান্ডামেন্টাল প্রশ্ন হচ্ছে, আমি কি রেকটিফাই করছি, মানে আমি কি ফাইন্ড আউট করতে পারছি যে আমার প্রবলেমগুলো কোথায় আসছে। প্রশ্ন হচ্ছে এখানে। আচ্ছা, আমি এই রেজাল্ট অ্যাচিভ করতে চাইছি, আমি জানি রাস্তায় হাঁটতে গেলে সমস্যা আসবে, প্রবলেম তো আসবেই ভাই। তুমি চাইছো এই লেভেলের, ধর এডিটিং নিয়ে বলছিস তো, ধরো আমি এখন দেখলি কোনো এক্স ক্রিয়েটারের কোনো ভিডিও দেখলি যে সুপার এডিটিং, তুই চাইছিস ওই লেভেলটা অ্যাচিভ করতে, বাট ওই লেভেল অ্যাচিভ করতে তো মিস্টেক হবেই। বাট প্রশ্ন হচ্ছে, কি রেকটিফাই করতে পারছিস তো, যে কোথায় প্রবলেম যে হচ্ছে, আমার নাকি প্রবলেমটা কোথায় হচ্ছে, সেটাকে আন্ডারস্ট্যান্ড করা, এবং সেটাকে, গতকাল কি বলেছিলাম, পজ। মানুষ পজ নেয় না, হ্যাঁ, অনেক সময় পজটা নেওয়া হয়, অনেক সময় না, বেশিরভাগ সময়। নেয়ই না কেউ পজ। ঠিক আছে, পজ, যে আমি মিস্টেক করছি, আমি আচ্ছা কি মিস্টেকগুলো করলাম, শান্ত হয়ে বসে ভাবো যে আমি কি মিস্টেক করলাম, মিস্টেকগুলো কেন হলো। দেন ওটাকে, যে এই কারণে আমার মিস্টেক হয়েছে, তাহলে একটা কাজ করা যাক, এটাকে আমি রেকটিফাই করি। যদি এটা হয়ে যায়, তাহলে আর কোনো গল্পই নেই, তখন তোর ওভার থিঙ্কিংও বন্ধ হয়ে যাবে। কারণ এইসব জাড় তো, ওভার থিঙ্কিং, সেলফ ডাউট, নেগেটিভ থিঙ্কিং। বাট সেলফ ডাউট খারাপ জিনিস নয়, সেলফ ডাউট ভালো জিনিস। বাট নেগেটিভ কথাবার্তা ভালো জিনিস নয়। একটা এক্সাম্পল দেবো, মানে কতটা ডেঞ্জারাস হয়, এক্সাম্পল দিলে অবাক হয়ে যাবি। আচ্ছা ওকে, একটা গান হতে শুনতে পাচ্ছিস, এখানে একটা গান হচ্ছে, এখানে ডিজে বাজছে, শুনতে পাচ্ছিস? আমিও শুনতে পাচ্ছি, তুই শুনতে পাচ্ছিস ডিজে বাজছে? না, কিন্তু এখানে শুনতে পাচ্ছিস না তো? আমি শুনতে পাচ্ছি। এবার একটা মেশিন নিয়ে আয়, যে ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে পারে। তুই বলছিস গান নেই, তুই তো কি বলছিস, এখানে গান বাজছে না তো? না, কিন্তু আমি বলছি গান বাজছে এখানে।
একটা মেশিন নিয়ে আসো যে ফ্রিকোয়েন্সি ধরতে পারে এবং রাইট ফ্রিকোয়েন্সি লাগাও, দেখো এখানে গান হচ্ছে, FM এ হচ্ছে না, লাগা 102 কি রেড FM, মির্চি FM আছে না, ইটস মিন গান এখানে চলছে অলরেডি দেয়ার, এমন না নেই, রাইট ফ্রিকোয়েন্সি এনে ধরাও, বুঝতে পারছো? তো নেগেটিভ তুমি যেমন ভাববা তেমন হবা সহজে। আমরা ভাবছি না না হচ্ছে না হচ্ছে না, হচ্ছে গান তো হচ্ছে এখানে, রাইট ফ্রিকোয়েন্সি তুই দেখ ধরা একটা মেশিন নিয়ে, ইটস মিন অলওয়েজ ওটা তরঙ্গ ওয়েভ সবসময় চলছে এখানে, সব জায়গায় চলছে, যেই রাইট ফ্রিকোয়েন্সিতে আনবা সে রাইট ফ্রিকোয়েন্সি ধরে যাবে। তো নেগেটিভ কথা নিজের উপরে বলা যাবে না, কুছবি হয়ে যাক, আমার দ্বারা হবে না, আমি পারবো না, ঠিক আছে, বাট নেগেটিভ থট নয়। সেলফ ডাউট ইজ গুড, মানে এরকম না যে ঘুরে যাবে, যা গিয়ে ঝাঁপ মারলি, যা আমার 10 লাখ টাকা যাক, যা আমার 1 লাখ টাকা যাক, ওরকম বললে হবে না, ওটা তো সুইসাইড। তখন সেলফ ডাউট ভালো জিনিস, এই যে আমি 10 লাখ টাকা লাগাবো সেটার কি ফল হবে তো, ভয় কাজ করে। আমি যে এটা এই 3 মাস এখানে 6 মাস এখানে ইন্টার্নশিপে এসেছি, আমি 6 মাস ইন্টার্নশিপে যাবো, আদৌ কাজের কাজ হবে তো, ইটস এ সেলফ ডাউট, ইটস এ গুড থিং। দেন তুই অ্যানালিটিক্যালি চেষ্টা মানে থিঙ্কিং করবি না যে স্যার আপনি কি বলবেন, আমাদের অপরচুনিটি কী কী করতে হবে, কীভাবে কাজ হবে, রাইট? কারণ সেলফ ডাউট আছে ব্রেনে যে আদৌ কি হবে কিনা, 6 মাস আমি আদৌ থাকবো কেন, সেলফ ডাউট, বোঝালো গল্পটা? এবার বলিস না আমার দ্বারা হবেই না, ইটস এ নেগেটিভ। বারবার বলছি কিনা নেগেটিভ কথাবার্তা বলা যাবে না, ওই ফ্রিকোয়েন্সি ধরে দেয় একবার না, গল্প শেষ, আর হবেই না তোমার দ্বারা। ভয়টা থাকলে অনেক সময় না নেগেটিভটা চলে আসে। নেগেটিভ ভাবে আসে না, সেলফ ডাউট ইজ গুড। তখন তুই তো ভাবছিস না যে কীভাবে করবো, আদৌ হবে কিনা, তখন তুই অ্যানালিটিক্যালি লজিক্যালি চিন্তা করছিস না যে কি হবে, সিলেবাসটা কি আছে, এর পরেরটা কি আছে, ফান্ডামেন্টাল। যে আর সেকেন্ড থেকে নেগেটিভ থট বারবার বলছি কি আমার দ্বারা হবে না। সম্ভব না, ঠিক আছে, এইগুলো হচ্ছে নেগেটিভ। নেগেটিভ কথা বলা যাবে না, কারণ আমরা কুছবি করতে পারি, বাট প্রশ্ন হচ্ছে তুই চাস কিনা, ঠিক আছে? তো তোর কি প্রশ্ন ছিল যে কি করে কনসিস্টেন্ট থাকবো রেজাল্ট না আসা সত্ত্বেও, হ্যাঁ, বাট ওই যে মোটিভেশন কেন যে কিছু একাগ্রতা বজিয়ে রাখবো। ওরকম বোঝানোর কিছু নেই, তো ওই যে ফাইন্ড আউট দ্য প্রবলেম, যে আমি কি ভুল করছি, অ্যান্ড সলভ দ্য প্রবলেম। যে আমার যে ভুলগুলো করছি, ভুলগুলো ধরলাম, সলভ করলাম, গল্প শেষ। এবার সেটা যদি না করো তার মানে কি, সেম মিস্টেক তুই বারবার করছিস, তার মানে অ্যাভারেজ পার্সন। ওরকম- হ্যাঁ, এবার ও ভুল বুঝতে পারছে না যে আমি সে ভুল বারবার করছি, তখন মাথায় তো ওইটা নেই, তখন মাথায় আছে চেস করবো, চেজ, তোমার স্টেজিং রয়েছে না, বাট লোকের চেস করতে লাভ নেই। গতকালের আলোচনা হচ্ছিল, ওর আগে যাবো, প্রতিযোগিতা লড়াইতে লেগে আছে, কম্পিটিশন লেগে আছে, কম্পিটিশন করতে হবে নিজের সাথে। কারণ কালকে আমরা শিখেছি যে কুচবি করো, আলটিমেটলি তুমি আমি যেখানে রয়েছি মাঝখানে ভাই, তুমি কুচবি করো, তুমি আমার আগে থাকবে যারা ভালো পারে তারা ভালো পারবে, আমি যেখানে সেখানে, না আমার কম যারা পারে তারা সেখানেই থাকবে। ও তাও ওইভাবে যেখানে যাবো তারা মাঝখানে, মধ্যে কথা আছে আমরা মাঝখানে। তুমি কুচবি শেখো, কুচবি করো, কুচবি এগো, আলটিমেটলি তোমার আগে কিছু লোক থাকবে, পরেও কিছু লোক থাকবে, পিছনে কিছু লোক থাকবে, তুমি আমরা আছে মাঝখানে। মাঝখানে। তো বেশি হেডেক নিয়ে লাভ নেই, চুপচাপ নিজেকে হারাও, গড়ে করো, অটোমেটিক যখন নিজেকে হারানো শিখে যাবে তখন অটোমেটিক সবাই ফুড়ে বেরিয়ে যাবে, বুঝতে পারবে না, বুঝে গেল? বাট ফান্ডামেন্টাল প্রশ্ন কি ছিল, মানে যদি প্রশ্ন আমার ব্যাকে আসি, যে রেজাল্ট আসছে না কি করে আমি কনসিস্টেন্ট থাকবো। এবার ভালো করে বুঝতে হবে, এটা অনেক, এর কিন্তু অনেক অনেক উত্তর অনেক রকম হয়। যেমন এক্সাম্পল যদি আমার গল্প বলি, আমি শুরু করলাম 2016 সাল, 2016, এখন কত সাল এটা, 26। 2026। আচ্ছা, পশ্চিমবাংলার মানুষ চিনেছে কয়দিনে, 2-4 দিন, 5 দিন, 1-1.5 বছর সামথিং। তো 9টা বছর আমি ফেল করেছি, ধরো 8 বছর তো সম্পূর্ণ ফেল, আর বিশেষ করে শুরু করেছি কেবল 4 বছর, আর লোক চেনা জানা শুরু করেছে 1-1.5 বছর সামথিং। ইটস মিন এর আগেও ধরি আমি 16, এদিক 4, 20, 6, প্রায় 6-7 বছর, 8 বছর, তাই রেজাল্ট তো নেই, বাট আমি কনসিস্টেন্ট ছিলাম তো। বাট প্রশ্ন হচ্ছে কি করে, আর এত টাকা নষ্ট করেছি, কুচবি করেছি, তাই তো? এ ডিপেন্ড অন পারপাস, গোল চেঞ্জ হয়, বাট পারপাস হয়তো চেঞ্জ হয় না, ঠিক আছে? দ্বিতীয়ত আন্ডারস্ট্যান্ড ইউর মানে নেচার, মানে তোমার মানে বাই নেচার তুমি কেমন, এটা সবাই যদি ফিগার আউট করে নিতে পারিস, তাহলে বাকি জিনিস ফিগার আউট হয়ে যায়, যেমন একটা লাইফের সাথে করবো আগে, যে আমি বাই নেচার মানে ন্যাচারালি আপনি কেমন। আমি যদি আমার বাই নেচার দেখি, আমার যেমন এক কাজে দুবার করতে পারি না,
তোমার পক্ষে পসিবল না। যে জিনিসে চ্যালেঞ্জ নেই, ক্রিয়েটিভিটি নেই, ঠিক আছে, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করার কিছু নাই, আমি সেই জিনিস থাকতে পারবো না, পসিবল নয়। যদি ইন টার্মস অফ স্কিলের কথা বলিস, আমি প্রথম শুরু করেছিলাম ডেভেলপমেন্ট দিয়ে। যদি স্কিল নিয়ে কথা বলি, বিজনেস নিয়ে পরে আসছি, যেহেতু ওরা স্কিলফুল স্কিল নিয়ে করতে, বিজনেস নিয়ে নয়, তাই প্রথম শুরু করলাম ওয়ার্ডপ্রেস দিয়ে, ডেভেলপমেন্ট দিয়ে, ঠিক আছে। তো যখন ডেভেলপমেন্ট দেখলাম আমার 1 মাসের ওয়ার্ডপ্রেস কমপ্লিট হয়ে গেছে। মানে যত ধরনের ওয়েবসাইট বানানো পসিবল হয় ওয়ার্ডপ্রেস দিয়ে সব ধরনের ওয়েবসাইট বানাইছে। এবার 1 মাস পরে খুঁজে পাচ্ছি নতুন কী করবো, আমি আমার দ্বারা পসিবল ইভেন্ট থাকতে পারবো না, আমার দ্বারা হবে না, ঠিক আছে। এবার চেষ্টা করলাম ডিজাইনিং। ডিজাইন থাকলে অত ধৈর্য আমার পসিবল না, ওই একটা ডিজাইনে বসে বসে এই খুঁটু খুঁটু এটা দাও, এখানে খুঁটু ওটা দাও, ওটা ও আমার দ্বারা হবে না। কিন্তু তখন আমি বুঝতে পারিনি বাইনাসের কি, কিন্তু তার আগের থেকে কিন্তু বিজনেস করছি, কিন্তু আমি 2016 সালের পথে বিজনেস এসেছি, কিন্তু আমি বুঝতে পারিনি আমার বাইনাসের ওটাই। ওটা খুঁজে সময়ও লাগে, তুমি ফট করে খুঁজে পাওয়া যায় না। আমি কিন্তু আমরা কি করি জানেন, আমার আছে সব কিছু, এরপরে বাইরে থেকে খুঁজে খুঁজে বেড়াই। কিন্তু এটা আমাদের হচ্ছে লোভ, আমাকে লোভ থাকে আমাদের ভিতরে, আমাদের লোভী আমরা সবাই। আমরা কিন্তু খুঁজে, আমাকে কিন্তু ছিল আমি বাইনাসের কিন্তু মার্কেটিং সেল বিজনেস করে বেড়াচ্ছি, এর পাশাপাশি কিন্তু মাল্টিপল জিনিস আমি শিখছি, যাতে এটাও খাবো, মানে আমার কি থাকে না, এও খাবো এও খাবো এও খাবো এও খাবো, বুঝতে গেল ওরা। তো সহজে ছিল, বাট আমি ওটা করতে পারিনি। বাট পরে যখন আমি, যেমন বিশেষ করে আমাদের লোকে ভাবে কি মার্কেটিং শেখাচ্ছি, বাট এরকম ব্যাপার না। কিন্তু আমি মার্কেটিং শেখানোর জন্য শিখিনি, কিন্তু বাই নেচার বোঝা গেল যে বিজনেস করার সময় মার্কেটে যাওয়া, মার্কেট এক্সপ্লোর করা, বোঝা এ কীভাবে কাজ করছে, এ কীভাবে কাজ করছে, এটা কিন্তু আমাকে শেখায়নি। এটা আমার ওন তাগিদে শেখা। মানে ভাল লাগতো আমার যে ওই সবজিওয়ালা কী করে বেচতে, আমি চুপচাপ বসে থাকতাম এখানে। আর তখন আই ইউজ টু স্মোক একটা সময়, তাই চুপচাপ একটা সিগারেট নিয়ে বসে থাকতাম, এক প্যাকেট নিয়ে, আর দেখতাম মালটা কত লোক দোকানে ঢুকলো, কত লোক কি কিনলো, ক টাকার কিনলো, ক টাকা বিজনেস করলো, আমার ইমিডিয়েটলি ব্রেনে ক্যালকুলেট হয়ে যায়। ফুচকা যখন খাচ্ছে তখন ব্রেন ক্যালকুলেট আছে, 2000 ফুচকা, ফুচকা 2000 ফুচকা হবে, এত লোক খাচ্ছে, একবার 10 জন করে খাচ্ছে, 20 টাকা দিয়ে 200 টাকা, তখন এই মাল 10 মিনিট 200 টাকা কামায়, টোটাল 11 টাকা কামায়, তাই মান্থে 11 টাকা কামায়। আমার ব্রেন অটোমেটিক চলে কিন্তু সবসময়। তারপর তখন কী করে বেচলো, কীভাবে বিহেভ করছে, কীভাবে কথা বলছে, কি বলছে, কাস্টমার কি করছে, তো ওটা আমার ইউজ টু, ওটা আমাকে শেখায়নি। মানে মার্কেটিং ওটা আমার ইনহারেন্ট, মানে নেচারে চলে। কারণ কি, ওটা কোনো জিনিস সেম না, সব বিজনেস ডিফারেন্ট, তার অডিয়েন্স ডিফারেন্ট, তার স্ট্র্যাটেজি ডিফারেন্ট, সিচুয়েশন ডিফারেন্ট, তো সব কিছু সবসময় চ্যালেঞ্জ। অর্থাৎ স্ট্যাটিক কিছু নাই, সবই ডাইনামিক। আজকে ফেসবুক অ্যাড রাখা, কালকে চেঞ্জ হয়ে গেছে, আজকে এই অ্যাড চলছে, কালকে অ্যাড চলছে না, মানে অলওয়েজ চেঞ্জ। এটা আমার নেচারের সঙ্গে ইনবিল্ড, বোঝা গেল গল্পটা। তো ফাইন্ড আউট তোমার বিহেভিয়ারটা কেমন, তোমার নেচারের বিহেভিয়ারের সঙ্গে যখন তুই স্কিল ফাউন্ড আউট হয়ে যায় না, তখন ওটা ম্যাচ হয়ে যায়, ওটা পারফেক্ট ম্যাচ বলা হয়, যেটা গতকাল আলোচনা হচ্ছিল যে ন্যাচারালি তোর সাথে আসে। তুই ন্যাচারালি যেটা ভালো হয় আরেকজনের মনে হয় কঠিন, এইভাবে আসে। কারণ আমি যেটা দেখে অবজার্ভ করবো, তুই দেখে অবজার্ভ করতে পারবি না আনটিল যদি তুই সেই সেম প্যাশনেট না হোস, তোর যদি এগুলো ভালো না লাগে সমাজ। আর তোর দেখে একটা মনে হয় যেটা সবজিরা এগুলো বিক্রি করে, তাতে করে ইন্টারেস্ট থাকতে পারে, তুই ইন্টারেস্ট পাবি না। কিন্তু আর ফুচকালাই করে ফুচকা বিক্রি করে তোর দেখে ইন্টারেস্ট পাবি না। আমি যেমন চপের দোকানে গেছি, এখানে চপের দোকান আছে, সো বিউটিফুলি ডিজাইন প্রাইসিং সাইকোলজি। গেছি, আমি যাই মানে ম্যাক্সিমাম দোকানে যাই, চপের দোকানে, এক ওনার ছেলে এবং বাবা দুজন বিক্রি করে। আমার ইচ্ছা আছে লোকটার পডকাস্টে আনার, মানে এত সুন্দর বড় বহুত বছর ধরে, মানে বাপ বেটা মিলে ওরা চপ বিক্রি করে। তো প্রাইসিং কি করে শুধু যেখানে যাবি সব জায়গায় ডিকয় এফেক্ট, সব, সে আলুর চপ নিবি, পেঁয়াজি নিবি, সব জায়গায় ডিকয় মারা, সব জায়গায়। আর ও নিজেই বলবে, ও বাবা ফোর্স করবে, পার্সুয়েট করবে, ছেলে পার্সুয়েট করবে যে যদি বলিস 3টে দাও বা 2টো দাও, ধর 2টোর দাম বললো 14 টাকা, 2টোর দাম 14 টাকা কিংবা 16 টাকা বলে দেবে, 3টে নিলে 20 টাকা, 2টো নেবেন কারণ 3টে নাও 20 টাকা হয়ে যাবে, অলওয়েজ মানে তোর বাড়ায়, তুই যা নিয়ে যাবি। তোর ওই তোর চিকেন কাটলেট, তো দুটো বললি তেরো 3টে বেচবে, 3টে বললি 5টা বেচবে, অলওয়েজ বেচবে। আর সবসময় প্রাইস কোট করে ওরকম, সব জায়গায় ডিকয়, সব জায়গায় ডিকয়, সব জায়গায় তোর কেউ যদি 2টো কিনতে এসছে সে 3টে কিনে যাবে, মানে প্রাইসিং এমন ভাবে করে, প্রায় সব জায়গায় এরকম ভাবে প্রাইসিং করা, ঠিক আছে। আমি তো মানে একদিন আমার বারবার এরকম বলছে, লাস্ট টাইম বললাম আমি জানি এগুলো, তোমার 3টেই দাও, তাই এসে পড়েছে। আমি আমার 3টেই লাগবে, কারণ বাড়ি থাকে, বাড়ি আছে মা বাবা আর বউ, তো 3জনই আছে, তো 3টেই লাগবে, আমি 5টা নেবো না, বুঝে গেল। কিন্তু আমাকে 5 দেবে, তোর তো আমি বললাম নেবে না, পাশের বাবা বলছে লস করবা,
তো তোমাদের পাবলিক দেখে নি লস করে যায়, ও বাবা বলছে আমারে, আমি লসই করবো, কিন্তু আমার 3 ডেই লাগবে। মানে আমরা যখন দাঁড়িয়ে দেখলাম 10জন কাস্টমার ঢুকছে, 8জন কিনে বেরোচ্ছে ওর কথা মতো, কারণ সবাইকে 4টা কিনতে আসছে 5টা বিক্রি করছে, যে 5টা কিনতে আসছে তাকে 7টা বিক্রি করছে, সব জায়গায় প্রাইসিং কোড, সব জায়গায় ডিকয় এফেক্ট মারা রয়েছে। নিবি কতক্ষণ নিবি না, তোর কি দেখতে ভালো লাগবে এটা? নো, কারণ তোর এরিয়া আলাদা, তুই কি দেখছিস এটা এডিটিং কি করে করেছে, যে ডিজাইনার কি দেখছে ওই পোস্টার ডিজাইন কি করে ডিজাইন কিভাবে করা, যে মার্কেটার আমরা দেখছি ওটা লেখা কি, সেম ডিজাইন কিন্তু সেম অ্যাড চলছে, বাট কেউ দেখছো ডিজাইন অ্যাস্থেটিক কেমন, কি আমার দেখছো হেডলাইন কি লেখা, বুঝে গেল গল্পটা, আর তুই দেখছিস এডিটিং কিভাবে করা, সেম অ্যাড, বুঝে গেল গল্পটা। তোর কাছে একজনের, তো ওইটাকে ফাইন্ড আউট করতে হয় আগে, যদি ওটা ফাইন্ড আউট হয়ে যায় তাহলে ডিমোটিভেশন আসে না, বুঝে গেল। আর ওই ভুল রেকটিফাই আগে করে নিতে হবে, দেন ওই লাইনের যে আদৌ আমার সেম জিনিসের পারপাস, তাহলে মোটিভেশন ভালো জিনিস, ভালো ওয়ার্ড নয়, মোটিভেশন লাগে ইন্টারনালি হবে, কারণ এক্সটার্নাল মোটিভেশন বেশি দিন থাকে না। তো বুঝতে পারলাম, এই তো এই একটা উত্তর হয়, এরপরে আরেকটা ডেঞ্জারাস উত্তর দিচ্ছি, এবার এই উত্তর নিতে পারবে কিনা তোমাদের ব্রেন নিতে পারবে কিনা পসিবল নয়, ঠিক আছে। যে যখন রেজাল্ট আসবে না তখন কনসিস্টেন্ট কি করে থাকা যায়, প্রথমত ডিপেন্ড অন ইউর পারপাস, এবং সবচেয়ে বড় মানে ইন্টারেস্টিং টপিক হচ্ছে যে তোমার অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কেমন অ্যারাউন্ড লাইফ, ওকে, এটা একটা বিরাট বড় ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দেখ, আমাদের 2 ধরনের কাজ থাকে আমাদের লাইফে, বারবার কিন্তু সব জায়গায় কথাই বলি, ইচ অ্যান্ড এভরি সেশন, ক্লাস, সে অফলাইন হোক অনলাইন হোক, 2 ধরনের কাজ আমাদের থাকে। যদি প্রথমে যে আন্ডারস্ট্যান্ড করে নিস যে আমি কোন জায়গায় যাব, মানে এটা কোন দ্বারা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার লাইফে, আমার কি আর্জেন্ট দেখবো, রাইট নাও দেখবো, শর্ট টার্মের জিনিস দেখবো না লং টার্মের জিনিস দেখবো, বুঝে গেল। এখন যদি শর্ট টার্মের জিনিস দেখিস তাহলে ডিমোটিভেট হয়ে যাবি, ওকে, আর যদি লং টার্মে যদি ভাবিস তাহলে ডিমোটিভেট হওয়ার জায়গা থাকবে না, তাহলে কনসিস্টেন্ট মানে তোর মানে মোটিভেশন লাগবে না প্রথম কথা, আর তুই রেজাল্ট না সত্ত্বেও তুই ফোকাস থাকতেই পারবি, কারণ কি তুই শর্ট টার্মের গেম খেলছি কারণ তুই প্রথম থেকে অ্যাওয়ার্ড থাকে সত্যকে সত্য জানা, যে প্রথম থেকে অ্যাওয়ার্ড যে একদিনে বিল্ড হবে, না, ইট উইল টেক টাইম, বোঝা গেল, মানে বাচ্চা হতে গেলে 10 মাস দিতে হবে, লাগে, লাগবেই, তুমি চাইলেই হবে না। হবে না। এত থেকে ডিমোটিভেশন আসে, না, ইস আমার আমার ছেলে 7 মাসেই লাগবে, অবৈধ। বোঝা গেল আমি কি বলেছে, তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে ভাই একটা বাচ্চা থেকে 10 মাস সময় দিতে লাগবে। হবে। লাগবে। এবার কারণ কি এটা তো বেসিক হতে পারে সত্যকে জানা এবং ডিপলি কনসিয়াসলি ওটা ইনবিল্ড রাখা, যে আমি চাইছি টপ 1% হবো বা টপ 0.01% মতো জায়গায় যাবো। এর প্রথম ফান্ডামেন্টাল কোশ্চেন কি সে কি একদিন হয়েছে? না, তার অনেকটা দিন লেগে যায়। তা তুমি কেন ডিমোটিভেট হচ্ছ? আমরা মানতে চাইছি না, তুমি কারণ ইন্টারনালি তুমি সেটা নিতে পারছো না যে ভাই ওটা হতে গেলে ইট উইল টেক টাইম, বুঝে গেল গল্পটা। আমরা কারণ কি আমাদের চাওয়া একরকম আর কাজ একরকম, তো 3টে জিনিস সেম রাখতে হবে। কি কি বলেছিলাম? একটা চিন্তা ভাবনা, মুখের কথা আর কাজ, এই 3টে যদি সেম থাকে কারোর ডিমোটিভেশন আসবে না। সাময়িক প্রবলেম আসতে পারে কিন্তু প্রবলেম তোকে ভাঙতে পারবে না, কারণ তুই কাজ করছিস লং টার্মের জন্য, শর্ট টার্মের জন্য। না, তো ফিগার আউট ফার্স্ট তুমি লং টার্মের গেম খেলবা না শর্ট টার্মের গেম খেলবা। যেমন যদি আমার কথা বলি, যখন আমি ধর একটা লাইনে সবসময় বলি যে প্ল্যানিংটা আমি করেছিলাম, যে যখন আমার বয়স 22 বছর বয়স, আমার 29 এখন, আমি তখন তো বলতাম যে আমি আমার বয়স যখন 30 বছর বয়স হবে আমি রিটায়ারমেন্ট নিয়ে নেবো, বুঝা গেল। এ নট এ স্মল লাইন, ইটস মিন আমি তখন থেকেই ফোকাস যে আমাকে শর্ট টার্মে যদি 20 টাকাও দেয় আমি এটা নেবো, না, না, কারণ মেন ফোকাস কি যাতে আমি সব কিছু করতে পারি উইদাউট এনি টেনশন। এবার দ্বিতীয় কি অবজারভেশন আদার্স, আমি যখন ট্রেনে যেতাম আমি সমস্ত লোককে দেখতাম, এবং কি যারা বড় বড় আইএএস আইপিএস বড় বড় চাকরি যারা করছে, গভর্নমেন্টের বড় চাকরি যারা, সবাইকে আমি অবজার্ভ করেছি যে সে হতে পারে সে বড় মাস্টার কুচবি হোক, আমার গোষ্ঠীতে সবই আছে, আমার কাছে সবই আছে। তো আমাদেরকে সুবিধা হয়েছে অবজার্ভ করার, তার লাইফটা কি, তাদের হ্যাবিচুয়াল কেমন, তাদের লাইফের থট কেমন, ঠিক আছে। ওই যে বয়স সে গুতো হয়ে যাচ্ছে, 45 বছর বয়স, সে কাজে গুতো হয়ে যাচ্ছে, মানে কাজ মানে এমন না যে আমি কাজ করবো না বলছি না, আমি বলতেছি যে আমার মনের মতো কাজ করবো, কারণ এমন না যে আমি 40 বছরের কাজ আমার তো এই আমার পক্ষে পসিবল, কি বলে আমার বাইরে থেকে পসিবলই না এক কাজ আমি 40 বছরে করবো, আমার দ্বারা হবে না। ও
বদল আমি বলেছি আমার দ্বারাও হবেই না যে আমি সেম ডিউটি সেম জায়গায় আমি আনটিল যদি সেই জিনিসটা যে কোনো কাজে সেম জিনিস হবে, কারণ আমরা সেম সেম জায়গায় সেম কাজই করছি, বাট আলটিমেটলি সেই জিনিসটা আমার থাকা লাগবে না, যে কাজটা করার ইচ্ছা থাকা লাগবে। বুঝতে পারলাম কি বলেছি? হ্যাঁ তো ফিগার আউট যে তোর এক্স্যাক্টলি পারপাস কে লাইফ, তুই কেমন লাইফ, মানে প্রশ্ন করতে হয় কি যে আজকে আমার বয়স ধরো 20-21 বছর, কত অ্যাভারেজ বয়স ওদের 25-26 বছর, ধরো 24 বছর তো। ধরো 24-22-24-25 এরকম বয়স, যে আফটার 5 ইয়ার্স আমি কেমন লাইফ চাই, নিজেকে কিভাবে ইমাজিন করিস তুই, ভালো ভাবতে হবে যে কেমন ইমাজিন করিস, খুব শান্ত মাথায় ডিপলি ভাবতে হবে যে আফটার 5 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স, আফটার 3 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স আমি আমাকে কিভাবে ইমাজিন করি। বুঝা গেল? সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। আমার ইমাজিনেশন কেমন ছিল যে ভাই আই হ্যাভ টু বিল্ড সামথিং, ঠিক আছে, যেটা মানুষের বিরাট উপকার হবে, বিরাট উপকার লাগবে মানুষের, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এমন একটা সিস্টেম ক্রিয়েট হবে যেখানে আমার পয়সার কথা ভাবতে হবে না, যে আমাকে পয়সার কথা ভাবতে হবে না, কারণ কি তখন আমার যা তাই করবো, ঠিক আছে। যাতে আমি এই রেয়ার ট্রেস থেকে বেরোতে চাই, যে যাতে ওই টেনশন না থাকে আমার মাথায় যে এক্স্যাক্টলি সংসার চালানোর যে 30,000 40,000 50,000 টাকা লাগবে, ওই টাকা আসবো ওই টেনশনের কথা যদি চলে যায়, ইটস মিন আমি আমার সেই মনের সমস্ত শক্তি ইচ্ছা পূরণ করতে পারবো। বোঝা গেল? টেনশন তো মাথায় নেই, হেডেক তো নেই আমার মাথায়, এটা ক্লিন, প্রতি মাসে আসছে টাকা কেটে যাচ্ছে। বুঝতে পারলাম কি বলেছি? কারণ এটার জন্য একটা ভালো লোক তোমার জীবনে আসা লাগে। এটা শিখেছি কোথায়? যখন 16 সালে আমার মেন্টর ছিল অরুণ মজুমদার, উনি রাইটার্স বিল্ডিং এর ল্যান্ড ডিপার্টমেন্টের হেড ছিল, 57,000 টাকা স্যালারি পেতো, আমাদের স্যালারি দেখাতো, এবং সেই টাকাটা সম্পূর্ণ ম্যাডামের অ্যাকাউন্টে পাঠাতো। আমার কাছে জিজ্ঞেস করতো, আমার কাছে বলতো, অনিমান জানিস আমার সংসার অশান্তি নেই, খুব একটা হয় না অশান্তি আমার সাথে তোর ম্যাডামের সাথে। বললাম হতেই পারে না, আজ অব্দি কেউ বলিনি কথা, বউর সঙ্গে ঝামেলা হয় না, হতে পারে, তাহলে আপনি কিরকম সংসার করেন? স্যারকে বলতাম, বলছে হ্যাঁ, বলছে কারণ হচ্ছে প্রতি মাসের 1 তারিখে আমার টাকা ক্রেডিট হয়, সেই টাকা চলে যায় তোর ম্যাডামের অ্যাকাউন্টে। কত টাকা যায়? পুরো 57,000 টাকা। বলছে ওই টাকা আমি হাতে দিই না। ও লোক তখন ইনকাম করতো 15 লাখ টাকা পার মান্থ, 15 লাখ 16 লাখ 17 লাখ টাকা পার মান্থ ইনকাম করতো। এবং ওরা জোকস নয়, আমাদের অ্যাকাউন্ট আমাদের পুরো রকম ওপেন, এরকম অ্যাকাউন্ট ওপেন করতে ক্রেডিট দেখাতো, প্রতি মাসে দেখাতো ওপেন সবার সামনে, মানে একদম ক্যামেরা, মানে ব্যাংকের বই আপডেট করে এনে আপনি দেখাতো। টাকা শেখা দেখাবি, এটা কেন করতে পারি যে বিল্ড দ্য সিস্টেম। ওই লোকে এমন কোনো গলি নেই অলিগলি নেই সেটা নেই পশ্চিমবাংলায়, সব জায়গায় সব ডিস্ট্রিক্ট সব জায়গায় আছে মাল। বুঝতে গেল? তখন তোমার যদি বলে পার্সপেক্টিভ এক দুটো চেঞ্জ হয় না, কারণ আমারও প্রথমে ছিল চাকরি 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 আনটিল হ্যাপেন নেটওয়ার্ক মার্কেটিং আমার লাইফে। আচ্ছা নেক্সট থেকে দেখলাম যে ওই বয়সে এত টাকা ইনকাম করা পসিবল, টাকার কথা এসে করা লাগে কিছু। দেন হ্যাপেন অরুণ মন্দার, সঞ্জয় স্যার, চন্দন দা, এরা সেই ব্রেনটা আমার ওপেন করে দেয় না, এটা ইট ইজ পসিবল। প্রথম ভাবতো না পসিবল না, ওই 30,000 টাকায় ঠিক আছে, যাবো বিন্দাস, 30,000 টাকা আমার বিরাট ব্যাপার, বুঝতে পারলো? মানে সে বিরাট ব্যাপার 30,000 টাকা, মানে সে 10খানা বউ পাবে না, ওটা ব্যাপার, ঠিক আছে। কারণ আমি কথা বলি 2014 সাল 14-16 সাল, তখন চাকরি পাওয়া মানে বিরাট ব্যাপার, কিন্তু তখন তো 2 নম্বরে ছিল না, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে এবার তো ফাইন্ড আউট হয়েছে আমার লাইফের আমার গুরু ছিল আমার, আমি বুঝে গেছি। আর ওই দিন থেকে যে গল্পটা আমার শোনা ছিল যে সে 2 বন্ধুর গল্প, ঠিক আছে, যেদিন থেকে পাইপলাইনের গল্প, পাইপলাইনের। আরেকবার বলুন, ওই গল্পটা সবাই শোনেনি তো। কি পাইপলাইনের মধ্যে জানিস না? সবাই শোনেনি। এই বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, এত জায়গায় বলেছি গল্পটা, বলতে তো আমার ভালো লাগে না লাস্ট টাইম বলে দিন, ইউটিউবে দেখে নেবে। ঠিক আছে, হ্যাঁ একবার লেখা এনেছি। এটা 2016 সাল না, 16 সাল সামথিং এরকম, 16 সালের শেষের দিকে এরকম সামথিং গল্পটা আমাকে বলেছিল, এবং ওটা এত হিট করে আমি বলেছি এই তো আমার লাগবে, এর জন্য কুচবি করতে আমি রাজি। কি গল্পটা এরকম, 2 বন্ধু ছিল, তাদের কাজের বিরাট দরকার, ঠিক আছে, দুজনের বাড়ি বিরাট গরিব, তার 2 বন্ধু কাজ কদিন পাগল কুত্তের মতো হয়ে গেছে, বহুত কষ্টে কাজ খুঁজতে খুঁজতে একটা কাজ পেয়েছে, ওই অঞ্চলের মেয়র তাকে কাজটা দিয়েছে। কি কাজ? ওই পাহাড়ের উপরে একটা জল আছে, তো 1 বালতি করে জল যেতে হবে, ওখানে উপরে উঠতে হবে, জল ভরতে হবে, নিচে আনতে হবে, নিচে আনলে সমতলে আনার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা সব নিয়ে নেবে এখান থেকে, 5 সেন্ট বা $5 করে সামথিং দেবে পার বালতি। বন্ধুরা বিরাট খুশি, উপরে যাচ্ছে, বালতি থেকে জল ভরছে, জল নিয়ে আসছে $5, বিরাট মজা। বেশ কয়েক চলতে থাকে এরকম, চলতে চলতে একটা বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধু এই যে আমরা করছি ঠিক আছে, এখন ইনকাম হচ্ছে ভালো জিনিস, কিন্তু কিছুদিন যতদিন আমার বয়স বাড়বে তো তোমার শক্তি কমবে, কাজের এনার্জিও কমবে, ইচ্ছা শক্তিও কমবে, তাই তো? এখন যদি 10 বালতি নিয়ে আসতে পারি, পরে আমার 10 বালতি আনতে পারবো না, তো সব ছাড়, একটা কাজ করা যাক।
পাইপলাইন বানাই, ঠিক আছে? এক বন্ধু বলে, বন্ধু মিটিং করে, দুজন মিটিং করলো, চল তো রাজি হয় প্রথমে। বলছে কি করতে হবে? বলছে 5 বছর কোনো খাওয়া দাওয়া হবে না, 5 বছর কোনো ইনকাম নেই, ঠিক আছে? 5 থেকে 10 বছর কোনো ইনকাম নেই। হবে না, ভাত জুটবে না সন্দেহ আছে। এই শুনে আরেক বন্ধু বলতো পাগল নাকি, আমার বিয়ে করতে হবে এখনো, সামনে আমার বাবা মা কত গরিব, বাবা মাকে ভালো জীবন দিতে হবে, ঠিক আছে? আমি ভালো করতে পারবো না, তুই পারলে কর, আমি একটা কাজ পেয়েছি এবং কাজ আমি ছাড়তে পারবো। তো এক বন্ধু রাজি হয়, এক বন্ধু রাজি হয় না। ঠিক আছে। এবার ঘটনা ভালো সিনারি ভালো করে বুঝতে হবে। তাহলে এক বন্ধু যাচ্ছে, জল নিয়ে আসছে, ভরছে, সে মাল দিনকে দিন বড় হচ্ছে, তার শহরে বিরাট নাম ডাক, বাড়ি গাড়ি একদম করে একদম ফাটায় ফেলে দিয়েছে, ঠিক আছে? আর এক পক্ষে ওর খাওয়া দাওয়া নেই, জামা প্যান্ট তো কিছু নেই, তার লাইফে নিঃস্ব লাইফ। তার সকালবেলা ঘুমতে উঠে একটাই কাজ, বিল্ড দ্য পাইপলাইন, বিল্ড দ্য পাইপলাইন, বিল দা পাইপলাইন। আর কিছু নেই। সারাদিন কাজ কাজ আর কাজ, কিন্তু কোনো টাকা পয়সা নেই। 0 টাকা পয়সা, কিন্তু খাটনি দাবাকে। আফটার 5 ইয়ার্স এদিকে তো বড় লোক হলে গাড়ি বাড়ি হয়ে গেছে, বিয়ে ফিয়ে হয়ে একার ব্যাপার, বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, স্বাভাবিক, সেটা বসে থাকবে না সে। এটা হলো 5 আগের গল্প, শুনতে বিরাট ভালো লাগছে। এরপর পরের গল্প, 5 বছর পরে ওর পাইপলাইন তৈরি। রেডি। এবার কি করে, একটা চেয়ার নিয়ে এসেছে, পাইপলাইনের মুখ ও কি করতো, পাইপ ওপেন করতো, ভরে যেত, $5, খুলতো জল ভরতো, $5, খুলতো জল ভরতো, $5। তো 5 ভদ্র যা কামিয়েছে, 3 মাসে গল্প শেষ। এইবার ওর ইনকাম দিনকে দিন কমা শুরু হয়েছে। শুরু হয়েছে। তো আর ওখানে ওর আদার্স কেউ লোক নেই, লোক নেই। ওইগুলো এই করাও বন্ধ করে দিয়েছে, একটা লোক রেখে দিয়েছে যে তুই খুলবি ভরবি দিবি, তোর 1 টাকা দেওয়া হবে। আর এই এখন সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, একজন আছে যে পাইপ খোলে, আর জল ভরে, আর ওর ইনকাম দিনকে দিন কমা শুরু হয়ে গেছে। তারপর শুরু হয়ে গেছে কাঙালে জীবন শুরু হয়ে গেছে। দিস দ্য পাওয়ার অফ পাইপলাইন। বুঝে গেল গল্পটা? এবার তুমি বুঝে না তুমি কি বানাবা? তো এই গল্পটা এত হিট করে আমারে যে সারা বাংলাদেশে মাথায় পাইপলাইন বানাতে হবে, লাগুক 10 বছর বানাবো, তারা বানালে পাইপলাইন আমাকে বানাতে হবে। বুঝে গেল গল্পটা? এবার রাইট নাও সিচুয়েশন দেখ, বিশেষ কোম্পানি এমন সামলাই আমি না, কন্টেন্ট দায়িত্ব দিয়ে দেওয়া হয়ে গেছে, ও শিখছে এখনো, এআই স্কুলে আমি চালাই না, অফলাইন ডিপার্টমেন্ট আমি না। চালাই না, ইনকাম ওয়েট চালাই ওরা। ইটস মিন কোনো সেক্টরকে আমি আছি ইনভলভ, যে আমার ছাড়া সিস্টেম চলবে না তা কি হচ্ছে? না। আমি চলে গেলাম অফিস থেকে, হবে যে বিশেষ কোম্পানি বন্ধ হয়ে গেছে, ওটা বন্ধ হয়ে গেছে, ওটা বন্ধ হয়ে গেছে, ওটা বন্ধ হয়ে গেছে, বাট এর জন্য কি কয়েক বছর হয়েছে, 10 বছর হতে গেল, 10, 16 আর 26 বিনা ইনকাম। আর যে কটা ইনকাম এসছে একটা বাড়ি নিয়ে গেছি না, আমি বাড়ি বানাইছি, এমন সময় বাড়ি বানাতে পারতাম না। ইভেন এখনো তাই, যে ভিতের পরে ছিল সে ভিতে হচ্ছে, আমি এক্সট্রা বাড়িয়েছি, আমি বাড়তে পারতাম না, না আমি পারবো না, পারবেন, পারবেন। করেছি কি, সেটা কোথায় ইনভেস্ট হচ্ছে? পাইপলাইনে। পাইপলাইন। কারণ একবার পাইপলাইন রেডি হয়ে যায়, ওরকম বাড়ি একটা না 10টা হয়ে যাবে। বোঝা গেল ওরা? শুধু এখানে নয়, অনেক জায়গায় সব জায়গায় থাকবে। থাকবে। কিন্তু আজকেও তো ওই টাকাটা আমি ওখানে ইনভেস্ট করে দিই, তাহলে আর ওটা হবে না। বুঝতে পারলাম? ওটা হয়ে যেতে পারে, কিন্তু লাস্টে গিয়ে সব তো এবার বুঝতে পারছো পাইপলাইনের গল্প কি জিনিস। তো যদি আমার কাছে পাইপলাইন আগে থেকে ready থাকে, মানে আমার যদি ব্রেনে থাকে, তাহলে ডিমোটিভেশন কেন আসবে? তাহলে রেজাল্ট আসুক আর না আসুক, আমি কন্টিনিউ পাইপলাইন করতে থাকবো, বুল্ড করতে থাকবো। ঠিক আছে। এটা আমার আরেকটা গল্প আমি শুনেছিলাম, আমাদের কো-ফাউন্ডার ছিল হাসান দা, ও একটা সুন্দর গল্প শোনাইছিল আমারে, এবং যেটা আমাকে খুব মোটিভেট করেছিল, দারুণ গল্প। ওর লাইফে কিন্তু বিরাট কীর্তি আছে, ও বিদেশে যাওয়ার জন্য সব জমি জায়গা গাড়ি বাড়ি যা আছে সব বেঁচেছে ওর। যাবে কোথায়? ও একটা মাল ছিল আমাদের গ্রামে, চাকরি বাকরি পেয়েছিল, কিন্তু চাকরি বাকরিও করবে না, ঠিক আছে? ওই 20-30 টাকা চাকরিও করবে না। সবাই গ্রামের সবাই কি বলে যে বেটা ছোট থেকেই শুরু করতে হয়, সবাইকে একবারে বড় হয়, সবাই 20,000 টাকা দিয়েই শুরু করে, তারপরে তো বড় হতে হয়। ওকে, তো আমরা বিশেষ করে আমরা পাগল ভাবতাম যে কি ব্যাপার, গ্রামে প্রথম কম্পিউটার প্রথম চাকরি পেয়েছে, কেউ করে না, ও করবে না, কোনো 20,000 টাকা চাকরি করে না। ও টার্গেট কি বিদেশে যাবো, যেখানে প্রায় 1 লাখ 2 লাখ টাকা স্যালারি। এবার প্রথমবার টাকা মারলো, টাকা দিল, সে টাকা মানে বাস, পরে আবার টাকা সে টাকাও বাস, পরে 10 লাখ টাকা খরচ করে ইউরোপে গেছিল, সব জমি জায়গা যা আসলে ওর নামে নিয়ে সব বেশি দেনা হেনা করে, কিন্তু যাবো ওখানে। তো আমরা কিন্তু জিজ্ঞেস করে দিলাম তুই এরকম পাগলামি কেন করিস? তো
তোমার খাতা কলম দিয়ে একটা হিসেব দিয়েছিল আমার, সুপার হিসেব, ঠিক আছে, আমাকে দিয়ে হিসেব দিয়েছিল। তখন আমি প্রাইমারি জন্য খাটছিলাম, প্রাইমারি চাকরির জন্য। হিসেবটা এমন, ধরো আমি 20 বছর বয়সে চাকরি পেয়েছি, হতে পারে। তাহলে 20 বছর চাকরি পেলে আমার ধরো আমার মাইনে 30,000 টাকা পার মান্থ, হতে পারে ওই সময়। ইটস মিন বছরে কত কমাবো? 3 × 36, 3,03,000, তাই তো? তাহলে 5 বছরে কত কমাবো? ধরো 5 বছর চাকরি করি, 5 বছর চাকরি করছি, তাহলে কত কমাবো? 18 লাখ টাকা, রাইট? তাহলে 5 বছরে আমি অলরেডি 18 লাখ টাকা ইনকাম করা কিন্তু হয়ে যাবে। ধরো ও বললো যে ধরো 5 বছর ইনকাম করা হয়ে গেছে, 5 বছর কিছু পাইনি ইনকাম করতে। 5 বছরে পরিবারের পাড়া বছরে সব গালাগালি শুনিয়েই যাচ্ছি, ঠিক আছে? তো শুনছে কিন্তু অলরেডি, ধর আছে 5 বছর আরো ইনকাম করতে। ধরো 5 বছর পরে বিদেশে যেতে পারলাম, কারণ গিয়ে আমার প্রথম স্যালারি হবে, কারণ কোথাও বলেই নিয়েছে যে 1 লাখ টাকা স্যালারি হলে সেখানে যাবে না, ধর সেখানে যেতে সবকিছু বাইরে বেশি আমার 1 লাখ টাকা পেয়ে গেল 5 বছর পর। কিন্তু এই 5 বছর কত টাকা কামাইছিস? 18 লাখ টাকা, ঠিক আছে? কিন্তু এর 18 লাখ টাকা মধ্যে কমাস লাগবে 18 মাস। তো কোথায় 5 বছর? এটা 18 মাস গেল, এবার পরের 5 বছর হয়, তোর আরো 18 লাখ টাকা ইনকাম করতে কত সময় লাগবে? 5 বছর, মানে তোর 10 বছর সময় লাগলো 36 লাখ টাকা কামাতে, এর 3 বছর সময় লাগলো। বোঝা গেল? সিমিলার এক্সাম্পল এখন এখানেও তাই। ধর তুই বললে জব করবি, যেমন জব করবি, ধর তোর স্যালারি 30,000 টাকা হলো, ধরো 30,000 টাকা তোর স্যালারি, স্যালারি হবে সেম, তোর 10 বছর লাগবে কত? 10 বছর লাগবে কত লাখ টাকা ইনকাম করতে? না 36 লাখ টাকা। 36 লাখ ইনকাম করতে তোর 10 লং ইয়ার সময় লাগবে। 10 বছরে কি ধরো শেয়ার নিল, ধরো কোনো একটা চ্যানেল ব্লাস্ট হয়ে গেল, একটা ব্র্যান্ড দিলে কি টাকা আসে না? 2-3টে ব্র্যান্ড দিলে আসে না এটা? আর 10 বছর চ্যানেল কি ছোট থাকবে? তাহলে এর ইনকাম কি হিউজ স্পাইক নেবে এরকম, আর তোরটা কি নেবে এরকম? স্যালারি হয়তো বাড়বে, বাট অনেক কটু বাড়বে, অনেক 30 থেকে 60 হলো, হাইয়েস্ট 1 লাখ গেল 10 বছরে। এর ভিতরে হাই স্পাইক নেবে না, ওর স্পাইক কত নেবে? বোঝা গেল গল্পটা? ডিমোটিভেশন যদি তোমার আগের থেকে আসবে না, যদি তুমি আগের থেকে জেনে শুনে করো, এবং এটা করতে গেলে বুকের পাঠায় দম থাকার লাগবে, না তুমি টিকতে পারবে না। 2 দিন পরে কি মনে হবে ওটাই ভালো ছিল। বোঝা গেল গল্প? ডিপলি আন্ডারস্ট্যান্ড করে নিতে পারি যে আমার পাইপলাইন কেন দরকার, কি জন্য দরকার, বা আমি পাইপলাইনের জন্যই কাজ করবো, তাহলে ইট উইল টেক 5 to 10 years। যদি আমার বাবা বা কিছু করে থাকে বা কেউ, তার 3 বছর 5 বছর পর্যন্ত হয়ে যায়। যদি কিছু না থাকে তাহলে আমাদের মিস্টেক করে শিখতে হয়, ইট উইল টেক 10 years অ্যাটলিস্ট। বোঝা গেল? আর যত বেশি সময় নেবে তত বড় জিনিস ক্রিয়েট হবে। তো বোঝা গেল ডিমোটিভেশন কি করে আসে, যে কি করে রেজাল্ট না আসার সত্ত্বেও কনসিস্টেন্টলি কাজ করা যায়। কারণ ব্রেনে কি থাকবে? আই হ্যাভ টু বিল্ড মাই ওন পাইপলাইন, যে কি করে আমি পাইপলাইন একবার বানায় ফেলবো যাতে আমার সেকেন্ড টাইম ভাবতে না হয় টাকা কোথা থেকে। বোঝা গেল? এবং সেখানে আমাকে সবসময় ইনভলভ না থাকতে হয়, তাহলে লাইফটা অবজার্ভ কিভাবে করবি, জীবনটা উপভোগ তো করতে পারছো, তাই তো নাকি? এটা কিভাবে করবি? সেই টেনশন, সারাদিন তো টেনশন, এই টেনশন মাথায় থাকে যে শালা ঘরে চাল কাহা সে আয়েগা, ডাল কাহা সে আয়েগা। তো সেই জিনিসকে অবজার্ভ করা যায় কখনো জীবনে? তো একটা লাইন আছে, যেটা লাইন আছে না, টাকা পয়সা কিছু হয় না, টাকা পয়সা কিছু নেই, এটা বলার আগে টাকা পয়সা ইনকাম করতে হবে। মানে এটা ফিল করতে গেলি না, টাকা পয়সা ইনকাম করতে হবে, তারপরে ফিল করতে হবে না আলটিমেটলি টাকা পয়সা জীবন। তো যারা ভাই টাকা পয়সা জীবনে কিছু নাই, কারা বলে এগুলো? টাকা পয়সা আছে। তো আগে এটা বলার আগে কি করতে হবে? আগে ইনকাম করতে হবে, তবেই সে রিয়েল ফিলিংসটা পাবা যেটা ওরা পাচ্ছে, রাইট? যদি টাকা পয়সা না থাকে সেটা যদি ফিলিংস পাবা, সারাক্ষণ একটা ভালো ডায়লগ আছে যে ফিলোসফি ছাড়বা না আনটিল গেট রিচ, ফিলোসফি ছাড়া বন্ধ করো, আগে কামায় না তারপরে ফিলোসফি মারো। তাই লোকে, আচ্ছা আমার কথা যদি কেউ শুনতো যে আমি বিল্ড না করতে পারতাম, কেউ 2 পয়সার দাম দিত আমারে, ভাড়া নেমে যেত, তোমরা এখানে থাকতে নো আর। বোঝা গল্প? আলটিমেটলি তোমাকে রেজাল্ট দেখাতে হবে, তবে লোক তোমারে, এর আগে লোক তোমার কেউ কারুর না, তো তুমি কিছু করে দেখাও, লোক তোমারে। তো ফিগার আউট, তাহলে কনক্লুশন আসা যাক যে তোমাকে আগে ফাইন্ড আউট দ্য পারপাস, ইওর ন্যাচারাল বিহেভিয়ার, তার সঙ্গে যদি স্কিল সেট হয়ে যায় তাহলে একটা মোটিভেশন লাগবে না, তুমি কনস্ট্যান্টলি গ্রো। এক সেকেন্ড কি, যে তোমাকে বুঝে নাও যে তুমি কেন কাজ করছো, মানে তোমার লং টার্মের ভিশন কি, রাইট, শর্ট টার্মের ভিশন কি, আর মিড টার্মের ভিশন কি। এক, সবচেয়ে ইম্পর্টেন্টলি তুমি আফটার 5 ইয়ার্স নিজেকে কিরকম ইমাজিন করছো, মানে কেমন লাইফ তুমি ইমাজিন করছো নিজের জন্য, ঠিক আছে? আগে এখন তো বিচার করতে হবে তুমি কেমন লাইফ এক্স্যাক্টলি তুমি ইমাজিন করো তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য। বুঝলো কি বলেছি? ধর তুমি লাইফে ইমাজিন করছো যে বিরাট কিছু হবে,
যেমন আমি আমার কি যাতে না আমার বাবা যেন নর্মাল জায়গায় না যায়, ভালো ভালো হসপিটাল কিছু হলে ভালো হসপিটালে যাক, ভালো জায়গায় যাক, রাইট, ভালো এসে ঘুরুক। মুখ দিয়ে বলিতে হবে না সেটা, সেটা করে দেখাতে হবে সেটা করতে গেলে কার ফাটবে? নিজের। তুমি সেটা ফাটাচ্ছ না, আবার তুমি এক্সপেক্ট করছো, তা তো হবে না। তার জন্য কি করতে হবে? চিন্তা ভাবনা, সেরকম মুখের কথা same। আর হাতের কাজ, এই তিনটে হতে হবে সমান্তরাল। তাহলে জীবনের বাকি সব প্রবলেম তাহলে আরামসে রেজাল্ট নাও আসে, তুমি কনসিস্টেন্ট থাকতে পারবো। পারবা। তুমি এক্স্যাক্টলি জানো তুমি লাইফের সঙ্গে কি চাও, হচ্ছে বাংলাদেশে যে তুমি কি চাও এক্স্যাক্টলি লাইফ থেকে, যদি ফিগার করে নিতে পারো। বাট ক্লিয়ার? ক্লিয়ার। আর কি প্রশ্ন আছে? বললাম স্যার আমরা তো সবাই চাই নিজের একটা পাইপলাইন বানাতে, তো মেন হলো প্রবলেমটা আসা হলো যদি ব্যাকগ্রাউন্ড প্রবলেম হয়, ফ্যামিলি প্রবলেম হয়। সবার থাকে তো। হ্যাঁ, আচ্ছা, কার থাকবে না প্রবলেম? এখানে কিভাবে ম্যানেজ করবো? ওই যে এই ম্যানেজ করার কিছু নেই তো, দুনিয়াকে প্রুভ করতে হবে না। কেন আমার প্রবলেম আসবে না? না আসেনি, আসে। সবারই আসবে, সবারই আসে। হুম। বাট আমি জানি আমি কি করার চেষ্টা করছি। আলটিমেটলি দুনিয়া কে করো না তো, এক্স্যাক্টলি তোর বাবা মা কি চায়, আমার ছেলে যেন সুরক্ষিত থাকে, সেফটি থাকে, সিকিউর থাকে, এবং যাতে পরিবার চালাতে পারে, 35,000 টাকা 40,000 টাকা ইনকাম করতে পারে। কারণ এর বাইরে তো বাবা মাকে দেখেছে? No. আচ্ছা, যার বাবা কোটিপতি, বড় বিজনেস করে, তার ছেলেকে এসে কি বলবে? গিয়ে জব কর। তাহলে কেন বললেন দুটো ডিফারেন্স কেন? কারণ বাবা মাদের একটাই কাজ যে আমার ছেলেগুলো ভালো থাকে, ওরা কিছু চায় না, ঠিক আছে? আর কিচ্ছু চায় না, কারণ ওরা যে দুনিয়া দেখে এসছে সেইভাবে কথা বলবে, এবারে কথা বলবে কি? কিন্তু তুই কি বুঝিস তো এটা যে আগের দুনিয়া এখন দুনিয়া কিন্তু এক নেই এবং এক থাকবে না? তুই বুঝতে পারছিস তো? তুই বাবার কথা কেন শুনছিস? তখন আসল পান্ডাকে তুই ন্যাকামো তুই করছিস, তুই দোষ দিস তোর বাবা মার, ইন্টেনশনাল দোষ দিচ্ছিস। কিন্তু নিজেও জানিস যে আমার বাবা মা চায় যাতে ভালো থাকে, আর কিছু চায় না বাবা মা চায় ভাই আমার ছেলে মেয়েদের ভালো থাকুক, শালা আর কিছু চায় না বাবা মা। কিন্তু বাবা মা এবার কি বলবে আমাকে? আমার বাবা জব করতে কেন বলবে? কেন বলবেন না আমাকে জব করতে? তার সাধারণ কি দেখে এসছে, তাদের নেচারে কি এসছে যে জবে একমাত্র সিকিউরিটি দিতে পারে, ভালো থাকতে পারে, বিজনেস করতে যাবে রিস্ক হবে, টাকা পয়সা নষ্ট হতে পারে, বিজনেস বন্ধ হতে পারে, তার সেফটি নেই, রাইট? তোর বাবা তাহলে কি বলবে? যা বেটা জব কর, রাইট? এবার তুমি শালা অর্ধেক কথা বাবা মা শোনেনি জীবনে, মেয়ে দেখার সময় বাবার কথা শুনে যাও না, বন্ধুর সাথে মদ খাওয়ার সময় বাবার কথা, বাবা আজকে জানো ওমা আজকে মদ খাওয়া যাচ্ছি, আশীর্বাদ করো, বলেছে একবারও? তাহলে এই সময় তো বলতে যাওনি, কিন্তু যে এটা ভালো কাজ করার সময়, যেটা জেনুইনলি বড় হতে ভালো হবে, সেই সময় তো আমার বাবা না রাগ করবে, আমার বাবা মা করতে দেবে না। হ্যাঁ দেবে না, তুই কর। তোর বাবা তো বুঝতে পারছে না তো, তোর বাবা যা আমি সারা জীবনে বাবার কথা কেন শুনিনি? আমি জানি আমি যা করতে চাই সেখানে বাবার নলেজই নাই, তো বাবার কেন শুনবো? আমি বাবার কথা কেন শুনতে যাবো? আর সেকেন্ড, আমি বাবার কি বললাম জানিস? তোমাদের গাঠে দম নাই তো। আমি বাবারে বলেছি ক্লিয়ারলি যে আমি তোমার কথা শুনে চাকরি করতেই পারি, কিন্তু চাকরি 30-40 টাকা ভিতরে আসবে না, আর ওই টাকা আমার কিছু হবে না। আর যদি অশান্তি হয় আমি তোমার সারা জীবন তোমার গালাগাল দেবোই যে তোমার কথা শুনে গালাগাল চাকরি করি, ঠিক আছে? সেকেন্ড, যে আমাকে আমার মতো করতে দাও, আমি চাকরি বাকরি করতে পারবো না, আমার দ্বারা পসিবল না, কিন্তু লাইফে কিছু না কিছু করবো। আমি কিছু না বলি হোটেলে চাকরি করবো, হোটেলে কাজ করবো, সালামান দেবো, সেটা পারবো, কিন্তু তোমার কোনো গালাগাল দেবো না। তুমি কোনটা চাও? তোমার গালাগাল দিই সারা জীবন ধরে, তুমি কষবো তোমাকে, নাকি আমাকে ফ্রিডম দিচ্ছে আমি কিছু করে নেবো আমার লাইফের সঙ্গে? কোনটা? তুমি বাবা তো কোন বলতে পেরেছো? কারণ তোমার তো ন্যাকামো, তোমার চাও ন্যাকামো করতে, তুমি নিজের উপরে সেই রিস্ক বা সেই কনফিডেন্ট বা সেই কমিটমেন্ট এর সঙ্গে তোমাদের নেই। তো আমরা চাই লোকের দোষ দিতে, আর আমি কি চাচ্ছি যে আমি যা করবো আমার দোষ, বাবা আমার। তুমি বলতে পারো সেটা বাবার সাথে যে আমাকে যাওয়ার আমি কিছু না কিছু করে নেবো, কিন্তু তোমার দোষ আমি কোনোদিন দেবো না, সেটা তো বলছো না বাবা। তুমি তো সে রিস্ক কেন নিচ্ছ না? কারণ তুমি চাও দোষটা আরেকজনের সঙ্গে, তুমি কিছু করতে পারোনি, দোষটা ও বাবা। পরে কি বলছে? বাবা তুমি কিছু করতে পারেনি। দেখি প্রচুর ছেলে মেয়ে বলে আমি চেয়েছিলাম, বাবাকে করতে দেয়নি, মা কিছু করতে দেয়নি, আমার মামা দেয়নি, আমার পিসেমশাই দেয়নি। আমি শুনতে গেছিস কেন? কারণ আমি যা করবো আমার বাবা সেটা করেনি কোনোদিন, তাই তো? আমার পরিবার ওই লেভেলে কেউ কিছু কোনোদিন করেনি, তো আমি আমার বাবার কথা কেন শুনতে যাবো? আমি কার কথা শুনবো যে অলরেডি লাইন ছিল, লাইনে কিছু করে তার কথা শুনবো? কারণ বাবার তো একটাই কাজ না যে আমার ছেলে যেন সুরক্ষিত থাকে, বা আমার কিছু চাই না। ভাই তুমি সেটাকে হ্যাক করছো, আমি তো হ্যাক করেছি, তুমি অন্যভাবে করেছো। আমি বললাম যে দেখ কমপ্লিট কিনে দেবে না বাবা, তো যদি বলে বাবা কমপ্লিট কিনে দাও, দেবে না তো হট করে, কিন্তু বাবা এডুকেশনে খরচ করবে আমি জানি। আমি বললাম দেওয়াতে ভর্তি হবে, 16,000 টাকা লাগবে, WSS ভর্তি হবো, 16 টাকা দিয়েছে, 70 চলে গেছে, কমপ্লিট কিনে বাড়ি চলে গেছে, সহজ হিসেবে।
আমি জানি গালাগাল দেবে দিই, কিন্তু আমি যা করবো তো আমি তো করবোই। তুমি সেটা কেন নিচ্ছ না তোমরা? কারণ লোকের দড়িতে খুব ভালো পাইপলাইন বানাতে সবারই ভালো লাগে, সবাই চায়, যেটা পাওয়ার জন্য ফাটাতে হবে ওটা কেউ যায় না। বুঝা গেল গল্পটা? এখন কে না চাই বল? দেখা যাচ্ছে আমি যে সিচুয়েশন এখন বললাম, তুই চাস না সিচুয়েশন তো লাইফ হোক, চাস তো? এবার তার জন্য আমি বললাম 8 বছর খাটতে পারবি তো বিনা ইনকামে, উইদাউট এন ইনকাম? এইটার বিপদ হয়ে গেল। তুমি বলছো বিনা ইনকামে থাকতে পারবো, আবার এটা তুমি চাইছো যে আমার ব্র্যাডবোর্ড পাইপলাইন ক্রিয়েট কি করে হলো? বাবা হতেলি বাবা হওয়ার কোনো কাজগুলো তো করতে হবে, এমনি তো বাবা হতে পারবে না, বাবা ইচ্ছা থাকলে তো হবে না নাকি? তো ওই জন্য বাবা মার ভুল ধরানো বন্ধ করো। বুঝা গেল? এরা শুধু তোদের জন্য বলছি না, যারা ভিডিও দেখে তাদের জন্যই বলছে। কিন্তু আমরা সবাই বাবা মাকে বোকা বানানোর জন্য বসে রয়েছি। আমরা ভালো সময়ে মানে যখন খারাপ কাজগুলো করে বেড়াচ্ছি, তখন একটা বাবার ডায়লগ শুনি, বাবা তো জীবনে কত কিছু বলেছে, এটা করিস না, ওটা করিস না, এখানে যাওয়া ঠিক না, শুনেছিস জীবনে? না, যেটা ভালো কাজ করার সময় সে শুনতে দিস কেন? এক্সকিউজ কি মানে কি? ওই রিস্ক তো নিজের উপরে নিতে হবে না? তো নিজের দায়িত্ব, নিজের রেসপন্সিবিলিটি, এখানে তো বাবা তো আসবে না। কিন্তু মাথা রাখ, বাবা এমন জিনিস, ও তো সাত কোনদিন ছাড়ে না। তুই ভেঙে যা, চুড়ে যা, তুই কুচবি কর, ও তোরে গালাগাল দেবে, মারবে, ধরবে, কুচবি করবে, তোর পিছনের থেকে কোনদিন নড়বে না। তুই যখনই পড়ে যাবি তখন তাকালে তো বাপ দাঁড়ায় রয়েছে, কেউ থাকবে না, বাপ দাঁড়ায় যায়, ফটাং দাঁড়ায় থাকবে বাবা। তুই যখনই বিপদে পড়ে পিছন করে দাঁড়াবে তোর বাপ দাঁড়ায়, এনি পারসন। কেউ না কেউ যাদের বাবা মা নেই তাদের কেউ না কেউ থাকবে, যে এমন লোক আছে ভগবান তাকে দিয়ে পাঠাবে, এমন এমন লোক কেউ না কেউ পাঠাবেই তার জন্য, যে পিছনে শর্ট টার্ম দাঁড়িয়ে থাকবে। কিন্তু রিস্কটা তোমার উপরে নিতে হবে। তুমি শালা রিস্ক নিবা না, দোষটা দিতে হবে আমার জন্যই, কারণ এটা হবেই। তুই লাইন ঢোকো, তোর মামা ওই যে ওর তো মামা মাসি ওই পিসে মশাই সবাই পেছনে লেগে বসে আছে, যে করিস না, এখানে করছিস, এ করলে কি, এই করে করলে হয়, যা একটু চাকরি বাকরি কর, রাইট? দম থাকলে নাও দায়িত্ব, চেঞ্জ করো, কিছু কিছু করে দেখাও, সবাই তোমার কথা শুনবে। বোঝা গেল? এক্সাম্পল দেখ, যতদিন আমি কিছুই করিনি, আমার কেউ কি পাঠাইছে আমার পরিবারের লোক, যা ওর কাছে যা, যখন আমি ফাইন দা ওয়ে, তখন ওই যে ওই মাসির ছেলে, দিদির ছেলে, ওই জায়গার ছেলে, সবাই তো আসছে, আসবে তো, আসছে তো। সিমিলারলি তুমি কিছু করো, দেখবা তোরা ভালো এইটাই কিছু কর, তোর গোষ্ঠী সবাই এইটারই হবে। তুই এইটার ভালো আমার কিছু করে দেখা, তোর গোষ্ঠী ছেলেপেলে বলবে আমি জনতার মতো মানে মানে এইটার হবো। বোঝা গেল গল্পটা? তো সেটা ক্রিয়েটিভিটি বিল্ড করো। ইভেন আজকে অবাক হয়ে যাবি, আমাদের এক পিসির ছেলে আমার এই পাশে, মানে ওর কি পেটে কি সমস্যা হয়েছে, ঠিক আছে, কানাডি করছে, কার কাছে আছে? আমার কাছে। তো দেখে দে ভালো করে রিপোর্টটা কি হয়েছে না হয়েছে। মানে না সেরকম কিছু হয়নি, এই জিনিসগুলো বলে দিলাম যে দেখুন এইগুলো কিছু ভয় পাওয়ার কিছু নেই, এইগুলো করো, ঠিক হয়ে যাবে। বুঝে গেল? কিন্তু পজিশন, আমি বলার চেষ্টা করি যে পজিশন এমন হয়েছে যখন আমি বললাম, ঠিক আছে, কারণ আমি পেটের সমস্যা আছে, আমি ভুগছি, রাইট? তখন সেটা সাহস পেয়ে গেল, সে ডাক্তারদের কাছে আমার ফোন করছে, এই ভাই আমি যাচ্ছি, কিন্তু বন্ধু কিন্তু আমাদের মানে একই সেম এজ, ভাই যাচ্ছি কিন্তু এই সময়, যা বিন্দাস, যা কিছু হবে না এখানে, সাহস পাচ্ছে। বোঝালো গল্পটা কিভাবে আসছে? আজ গ্রামের ছেলে বলছে ভাই আমার ছেলে কি করবো, আমার জিজ্ঞেস করছে ছেলেটা কি শিখাবো, বাড়ি এসছে কাজে এসে আমার জিজ্ঞেস করছে ছেলেদের কি করাবো, এখন তো এই ক্লাসে পড়ে, ছেলে কি করাবো? যে দাদা আমাদের গাড়ি চালাই নিয়ে বেড়ায়, তাই তো, ও বলছে আমার ছেলের মাধ্যমিক হয়ে কিন্তু তোৎকার দিয়ে দেবো। মানে ইউ হ্যাভ টু বিল্ড সামথিং, ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ, তাহলে দুনিয়া তোমার কাছে আসবে। তার আগে তুমি এক্সপেক্ট কেন করছো যে লোক তোমার কাছে আসুক? বুঝতে পেরেছো? তো বাবা মার দৌড় দিয়া, বাবা মার কেন, দুনিয়া কারোর দৌড় দেওয়া বন্ধ করো। তোমার লাইফের জন্য একজনই দায়ী, সবাই বলে, শোনে না, মানে না তো কেউ। তোমার লাইফের সঙ্গে, তোমার সঙ্গে যা ঘটছে তখন একজনই দায়ী, অনলি ইউ।